তো প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কিন্তু এই প্রশ্ন তারা করে বেড়ায় যে পূর্বজন্ম কেমন ছিল প্রারব্ধ। একজন জাতক বা জাতিকা যে জন্মকুণ্ডলী নিয়ে জন্মগ্রহণ করে সেইখানেই কিন্তু একটা ট্রান্সফরমেশনের সূত্র দেখতে পাওয়া যায়। কিভাবে জাতক বা জাতিকার জীবন শেষ হয়েছে সেই হিসেবেই কিন্তু তৈরি হয় পরবর্তী জন্মের জাতকের দশাচক্র। একজন জাতকের যদি কেতুর দশায় জন্ম হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তার পূর্বজীবন সেটা কিন্তু খুব একটা সুখদায়ক ছিল না। তাকে কিন্তু তার পূর্বজন্মে যথেষ্ট কর্মফল ভোগ করতে হয়েছে এবং তার মৃত্যু সেটা কিন্তু সুখদায়ক হয়নি। অর্থাৎ তার চন্দ্র সেই কিনা কেতুর নক্ষত্রে অবস্থান করে রয়েছে। তবে এদের মধ্যে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কম বয়সে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে অথবা পূর্বজন্মের কিছু স্মৃতি মনে রাখবার চেষ্টা করে। যদি জন্মকুণ্ডলিতে রাহু ধর্মত্রিকোণে থাকে, অর্থাৎ রাহু লগ্নে থাকতে পারে, পঞ্চমে সিংহ রাশিতে থাকতে পারে অথবা ধনু রাশিতে থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যদি শনিদেব তিনি উপচয় স্থানে অবস্থান করেন, অর্থাৎ যদি শনিদেব 3, 6, 10, 11 এই ঘরগুলিতে অবস্থান করেন, সেই ক্ষেত্রে এই জাতক সম্পূর্ণ ধার্মিক প্রকৃতির একজন মানুষ, প্রচুর কর্মফল ভোগ করেছেন পূর্বজন্মে, বর্তমান জন্মে অল্প বিস্তর কষ্ট রয়েছে। এই কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু এই জন্মে যথেষ্ট ধন সম্পদ উপার্জন করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে শনিদেব যদি অগ্নিতত্ত্বে অবস্থান না করে জল তত্ত্বে অবস্থান করেন সেই ক্ষেত্রে এই মানুষগুলির মধ্যে বুদ্ধিমত্তা এবং ধর্মপ্রাণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। এদের কর্মফলও কিন্তু ভোগ করা অনেকটাই বাকি। এদের পূর্বজন্মেও যথেষ্ট ধনী এবং সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন, তবে এই পূর্বজন্ম এবং পরজন্মের মধ্যে এদের লিঙ্গ বৈষম্য হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রেও শনিদেবের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব যদি উপচয় স্থানে অবস্থান করে থাকেন বা দুস্থানে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এদের কর্মফল এই জন্মে প্রচুর ভোগ করতে হয়। যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গেও, আমরা রয়েছি উত্তর এবং দক্ষিণ কলকাতায়, তার সঙ্গে সঙ্গে আপনার শহর দুর্গাপুরে এবং আপনার শহর আগরতলাতেও। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা। পাস্ট লাইফ কার্বা, প্রেজেন্ট লাইফ অ্যাস্ট্রোলজি আর অ্যারিস অর্থাৎ মেষ রাশি। আমাদের মনের মধ্যে বারবার আমাদের পূর্বজন্ম সম্পর্কে প্রশ্ন জাগে। অনেক সময় আমরা দেখতে পাই পূর্বজন্মের কিছু স্মৃতি কোনো মানুষের মধ্যে রয়েছে, আবার কোনো সময় দেখতে পাওয়া যায় একদম জন্মের পর থেকেই কোনো বাচ্চা সে ভীষণভাবে ভুগছে, ভীষণভাবে কষ্ট পাচ্ছে। আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে কেন এই বাচ্চাটা এত ভুগছে, কেন তার শরীরে এত কষ্ট? সে তো এখনো পর্যন্ত কোনো পাপ করেনি, তাহলে কিসের ফল তাকে পেতে হচ্ছে? এই ক্ষেত্রে পূর্বজন্মের কর্মফলের একটা বিরাট ভূমিকা রয়েছে। তো প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কিন্তু এই প্রশ্ন তারা করে বেড়ায় যে পূর্বজন্ম কেমন ছিল প্রারব্ধ। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সরাসরি পাস্ট লাইফ রিগ্রেশন করা যায় না, কিন্তু পাস্ট লাইফ সম্পর্কে একটা সঠিক ধারণা এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র দিয়ে থাকে। একজন জাতক বা জাতিকা যে জন্মকুণ্ডলী নিয়ে জন্মগ্রহণ করে সেইখানেই কিন্তু একটা ট্রান্সফরমেশনের সূত্র দেখতে পাওয়া যায়। কিভাবে জাতক বা জাতিকার জীবন শেষ হয়েছে সেই হিসেবেই কিন্তু তৈরি হয় পরবর্তী জন্মের জাতকের দশাচক্র। একজন জাতকের যদি কেতুর দশায় জন্ম হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তার পূর্বজীবন সেটা কিন্তু খুব একটা সুখদায়ক ছিল না। তাকে কিন্তু তার পূর্বজন্মে যথেষ্ট কর্মফল ভোগ করতে হয়েছে এবং তার মৃত্যু সেটা কিন্তু সুখদায়ক হয়নি। অর্থাৎ তার চন্দ্র সেই কিনা কেতুর নক্ষত্রে অবস্থান করে রয়েছে। আবার যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে, অর্থাৎ যদি বৃহস্পতির দশায় তার জন্ম হয়
সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে সে কিন্তু তার পূর্বজন্মে যথেষ্ট কর্মফল ভোগ করে এসেছে এবং বর্তমান জন্মে তার কর্মফলের মাত্রা, ভোগ্য কর্মফলের মাত্রা অনেকটা হ্রাস পেয়েছে। এই কর্মফল অনুসন্ধান করবার জন্য আমাদের চন্দ্র, তার 2 নোড অর্থাৎ রাহু এবং কেতু, শনি, প্ল্যানেটারি অ্যাসপেক্ট, দশাচক্র, এই বিষয়গুলির উপরে গুরুত্ব দেওয়া হয়। একটি বিষয় অবশ্যই স্পষ্ট যে যেই মুহূর্তে আমরা জন্মগ্রহণ করছি সেই মুহূর্তে গ্রহ অবস্থান কিন্তু আমাদের পূর্বজন্ম এবং বর্তমান জন্মের পাপ পুণ্যের ফলাফল বা কর্মফলকে নির্দেশ করে, অর্থাৎ প্রারব্ধ অনুযায়ী আমার প্রবণতা তাকে নির্দেশ করে আমার জন্মকুণ্ডলী। এর সঙ্গে সঙ্গে রয়েছে আমার পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল দশাচক্র, অর্থাৎ দশা সাপেক্ষে গ্রহদের ফলদান ক্ষমতা এটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। আজকে আমরা জানব মেষ রাশির জাতক বা জাতিকা তার জন্মকুণ্ডলিতে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক। বিষয়টি কিন্তু একটু জটিল। এই পূর্বজন্ম এবং জ্যোতিষ এই সম্পর্কে বিশেষ যে বইপত্র আছে তা কিন্তু নয়, তবে তা সত্ত্বেও কিছু বইপত্র পাওয়াই যায় যেখানে পূর্বজন্ম, তার সঙ্গে সম্পর্ক এবং সেখানে জ্যোতিষের একটা প্রভাব নিয়ে ডিসকাস করা হয়। সেই সমস্ত বইতে বেশ কিছু রেফারেন্স কেসেস থাকে। তাতে দেখা গিয়েছে যে মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক বা পূর্বজন্মের কথাবার্তা মনে রাখার ক্ষমতা এটা কিন্তু তুলনামূলকভাবে কম। এরা সাধারণত বর্তমান যুগে বা প্রজন্মে বাঁচতে পছন্দ করে, তবে এদের মধ্যে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কম বয়সে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে অথবা পূর্বজন্মের কিছু স্মৃতি মনে রাখবার চেষ্টা করে। এর সঙ্গে সঙ্গে গ্রহ অবস্থান সাপেক্ষে পূর্বজন্মের কিছু বিষয় সেগুলির কিন্তু একটা উন্মেষ ঘটতে দেখতে পাওয়া যায় মেষের জীবনে। যদি জন্মকুণ্ডলিতে রাহু ধর্মত্রিকোণে থাকে, অর্থাৎ রাহু লগ্নে থাকতে পারে, পঞ্চমে সিংহ রাশিতে থাকতে পারে অথবা ধনু রাশিতে থাকতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে যদি শনিদেব তিনি উপচয় স্থানে অবস্থান করেন, অর্থাৎ যদি শনিদেব 3, 6, 10, 11 এই ঘরগুলিতে অবস্থান করেন, সেই ক্ষেত্রে এই জাতক সম্পূর্ণ ধার্মিক প্রকৃতির একজন মানুষ, প্রচুর কর্মফল ভোগ করেছেন পূর্বজন্মে, বর্তমান জন্মে অল্প বিস্তর কষ্ট রয়েছে, টাফ টাইম তাকে ফেস করতে হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি তিনি ভোগ করছেন এবং সবচেয়ে বড় কথা ধীরে ধীরে মোক্ষ লাভের পথে তিনি এগিয়ে চলেছেন। তার জীবনে সঙ্গী, সাথী, বন্ধু এদের সংখ্যা অনেকটাই কম। তিনি ধর্মচর্চা করেন, ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে এবং তিনি মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে একাত্ম হয়ে থাকতে ভালোবাসেন। পড়াশোনায় যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে তিনি তার শিক্ষা ও জ্ঞানকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন। অতিরিক্ত পরিশ্রম একটা সময় তাকে করতে হবে এবং ধীরে ধীরে আত্মীয়, পরিজন, বন্ধু, কুটুম্ব এদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং এই মানুষগুলি পূর্বজন্মে তারা কিন্তু তীব্রভাবে ধর্মচর্চা, আধ্যাত্মবাদ এই বিষয়গুলির সঙ্গে সংযুক্ত ছিলেন। ঘুমের মধ্যে তিনি এই ধরনের স্বপ্ন দেখবেন এবং তার মধ্যে বেশ কিছু উপলব্ধ জ্ঞান দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বিষয়ে তার অভিজ্ঞতা সেগুলো তিনি ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন। এমন কিছু বিষয় তিনি শিখে রয়েছেন যেগুলি তাকে কেউ শেখায়নি বা যেগুলি সম্পর্কে তার কখনো শিক্ষা লাভ হয়নি। মেষ রাশি বা লগ্ন এবং অর্থ ত্রিকোণে রাহুর অবস্থান, অর্থাৎ রাহু দ্বিতীয়, ষষ্ঠ বা দশম ভাবে রয়েছে। জন্মকুণ্ডলিতে মেষ আপনার রাশি বা লগ্ন, বৃষ, কন্যা অথবা মকরে রাহু অবস্থান করে রয়েছে। এরই সঙ্গে সঙ্গে শনিদেব অবস্থান করে রয়েছেন আপনার ধর্মত্রিকোণে, অর্থাৎ লগ্নে, পঞ্চমে অথবা নবমে। এই কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু এই জন্মে যথেষ্ট ধন সম্পদ উপার্জন করতে পারবেন। তাদের পূর্বজন্মের কর্মফল শেষ বয়সে কিছুটা ভোগ করতে হতে পারে। তারা পরিশ্রমী, তারা যথেষ্ট বুদ্ধিমান এবং তার সঙ্গে সঙ্গে নিজের টাকা পয়সাকে কাজে লাগিয়ে আরও অর্থ উপার্জন করবার ক্ষমতা এইটা তাদের মধ্যে রয়েছে। এর সঙ্গে সঙ্গে শনিদেব যদি অগ্নিতত্ত্বে অবস্থান না করে জল তত্ত্বে অবস্থান করেন, সেই ক্ষেত্রে এই মানুষগুলির মধ্যে বুদ্ধিমত্তা এবং ধর্মপ্রাণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। এদের কর্মফলও কিন্তু ভোগ করা অনেকটাই বাকি। এরা এই জন্মে প্রচুর সম্পদ, ঐশ্বর্য ইত্যাদি ভোগ করতে পারবেন। এই জন্মে কর্মফল ভোগ করুন বা না করুন, পরবর্তী কোনো জন্মে তাকে কর্মফল ভোগ করতে হবে,
কর্মফলের যে নেগেটিভ পার্ট, যার জন্য কষ্ট পেতে হয়, সেটা কিন্তু তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে না। এই মানুষগুলি সাধারণভাবে ইমোশনাল, সবাইকে নিয়ে চলতে পারেন এবং এদের দ্বারা সমাজের বড় একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাহু যদি অর্থ ত্রিকোণে অবস্থান করে, সেই ক্ষেত্রে তারা সম্পদ আহরণ করতে, সংগ্রহ করতে, সঞ্চয় করতে ভীষণ ভালোবাসেন এবং পছন্দ করেন। এরা এদের পূর্বজন্মেও যথেষ্ট ধনী এবং সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তবে এই পূর্বজন্ম এবং পরজন্মের মধ্যে এদের লিঙ্গ বৈষম্য হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ পূর্বজন্মে তার পুরুষ হিসেবে জন্ম ছিল, পরবর্তী জন্মে তার স্ত্রী জন্ম এটি প্রাপ্ত হলো। এই ঘটনাটি কিন্তু তাদের ক্ষেত্রে ঘটতে পারে। এরা অর্থনৈতিক দিক থেকে ভীষণ সক্ষম হয়ে ওঠেন এবং পূর্বজন্মের কিছু জ্ঞান, কিছু বৈশিষ্ট্য, সেগুলি এই জন্মে যেগুলি উপলব্ধি করা যায় না, কিন্তু তার প্রয়োগ বোঝা যায়। কোনো একটা ডিসিশন যেটা পারফেক্ট, একটা ব্যবসার সিদ্ধান্ত যেটা একদম পারফেক্ট হলো, এই ধরনের বিষয় সম্পর্কে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। তারা এই ধরনের বিষয় আগ্রহ পোষণ করে থাকেন। এরপরে আমরা চলে আসব, রাহু যদি বায়ু ত্রিকোণে থাকে, অর্থাৎ যদি তৃতীয়, সপ্তম এবং একাদশে থাকে, কিংবা বলা যেতে পারে 3, 7, 11 নম্বর ঘরে রাহু অবস্থান করে। মেষ রাশি বা লগ্নের মানুষরা এরা ভীষণ অ্যাক্টিভ হয়ে থাকেন। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, কানেক্টিভিটি এগুলো দেখতে পাওয়া যায়। এই মানুষগুলি এদের পূর্বজন্মে কোনো শিল্প সত্তার সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এরা হতে পারে সরাসরি কোনো শিল্প চর্চাকারী ছিলেন। এদের মধ্যে কিন্তু সঙ্গীত, কলা ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা খুব ভালো অর্গানাইজার হয়ে থাকেন। এই মানুষগুলির প্রচুর যোগাযোগ থাকতে দেখতে পাওয়া যায়। শিল্প সাহিত্যের প্রতি এদের যে প্রেম, এদের যে ভালোবাসা, সেটা কিন্তু পূর্বজন্মের স্মৃতি হিসেবে এদের মধ্যে থেকেই যায়। এই ক্ষেত্রেও শনিদেবের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব যদি উপচয় স্থানে অবস্থান করে থাকেন বা দুস্থানে অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে এদের কর্মফল এই জন্মে প্রচুর ভোগ করতে হয়। এরা বুঝতে পারেন না কেন এই জন্মে এত কষ্ট, এত সমস্যা, এত প্রতিবন্ধকতা। জীবনে অগ্রগতির পথ বারবার এদের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। এগোতে গিয়েও শত্রুতার সম্মুখীন হতে হয়। এই মানুষগুলি কিন্তু সবার জন্য ভাবেন বা করেন। সমাজে একটা অ্যাভারেজ জনপ্রিয়তা এদের দেখতে পাওয়া যায়। সাধারণ অভিজ্ঞতায় আমি লক্ষ্য করেছি, এই কম্বিনেশন যাদের দেখতে পাওয়া যায়, তাদের শনির দশা, কেতুর দশা বা অন্তর্দশা এরকম সময়ে জন্মলাভ হয়। অর্থাৎ তার যে পূর্বজন্ম, সেই সময় থেকে কর্মফল ভোগ করা শুরু হয়েছিল। এরপরে কিন্তু ধীরে ধীরে সেই মানুষটা কর্মফল ভোগ করবার কন্টিনিউয়েশন এর মধ্যেই রয়েছেন। ফলে এদের জীবনে বাধা, বিপত্তি, সমস্যা, অতিরিক্ত পরিশ্রম, একাকিত্ব, এই ধরনের সমস্যা বারবার ফেস করতে হচ্ছে। কোনো কোনো সময় এই মানুষগুলির পূর্বজন্মের কিছু পাপের ফল, সেটাও কিন্তু পরবর্তী জন্মে ভোগ করতে হয়। এই মানুষগুলি লক্ষ্য করে থাকবেন, শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্তি, রক্তপাত, হঠাৎ লেগে যাওয়া, এই সমস্ত বিষয়গুলি বারবার দেখতে পাওয়া যায়। পূর্বজন্মে কোনো প্রাণীকে, কোনো মানুষকে কষ্ট দেওয়ার ফল, সেটা কিন্তু তাদের এই জন্মে ভোগ করতে হয়। কোনো সমস্যা, কোনো অশান্তি, কোনো অস্থিরতা, এই বিষয়টা তাদেরকে বারবার ফেস করতে হয়। রাহু যদি বক্ষ ত্রিকোণে অবস্থান করে, এইটা মেষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এদের কিন্তু পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেশন থাকতে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা, বিভিন্ন ধরনের ঘটনা উপলব্ধি করা, কিছু অদ্ভুত স্মৃতি যা কখনো তার সাথে ঘটেনি, কিছু অদ্ভুত জায়গা, হঠাৎ করে সেই জায়গাতে গিয়ে মনে হলো এখানে তো খুব চেনা চেনা জায়গা। বেশ কিছু জায়গা, বেশ কিছু ক্ষেত্র হঠাৎ করে বেড়াতে গেলেন, গিয়ে দেখলেন আর এখানে তো কতবার এসছি, কিন্তু ইতিহাস বলছে না যে আপনি কখনো ওই জায়গাতে এসছেন। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে। ফিল করবেন, রোমাঞ্চ অনুভব করবেন। কোনো কোনো জায়গায় কোনো কোনো মানুষের সঙ্গে তাদের সংস্পর্শে গিয়ে হঠাৎ করে যেন বেশ নস্টালজিক হয়ে পড়বেন। আরে এই তো সেই মানুষটা যার আমি খোঁজ করছিলাম। এই বিষয়গুলো মেষের সঙ্গে দেখতে পাওয়া যাবে যদি রাহু অবস্থান করে আপনার বক্ষ ত্রিকোণে, অর্থাৎ কর্কটে, বৃশ্চিকে বা মীনে যদি রাহু অবস্থান করে, সেই ক্ষেত্রে এই কমিউনিকেশন আপনি সৃষ্টি করতে পারবেন। কিছু অদ্ভুত অভ্যাস আপনার মধ্যে ছোটবেলা থেকেই দেখতে পাওয়া যাবে। কোনো কোনো শিশুকে দেখতে পাওয়া যায় তারা সবসময় বাঁ পাশ ঘুরে ঘুমাচ্ছে। কোনো কোনো শিশুকে দেখতে পাওয়া যায় যে তারা কিছু একটা বিশেষ বিষয়ে আগ্রহ পোষণ করছে। আমরা বলি চাইল্ড সাইকোলজি, কিন্তু কিছু কিছু সময় ব্যাপারটাকে কেমন একটা অদ্ভুত লাগে যে এটা ঠিক খাপ খাচ্ছে না, এই শিশুর সঙ্গে এই বিহেভিয়ারটা ঠিকঠাক মানানো যাচ্ছে না। এখানে কিন্তু পূর্বজন্মের স্মৃতি, প্রারব্ধ, কর্মফল
একটা কাজ করে যায়। এই মানুষগুলি যে খুব পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন তা কিন্তু নয়। এই মানুষগুলির মধ্যে একটু বিশ্রামপ্রিয়তা, আলস্য ইত্যাদি দেখতে পাওয়া যায়। বিলাসিতা এদের বৈশিষ্ট্য। এরা কিন্তু নিজেদের জীবনকে ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন। কখনো কখনো এদের মধ্যে কোনো অভ্যাস দানা বেঁধে উঠতে দেখতে পাওয়া যায়। অনেক চেষ্টা, অনেক প্রয়াস সত্ত্বেও এরা কিন্তু সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন না। সমস্যা থাকে এদের জীবনে। এই মানুষগুলির জীবনে হঠাৎ করে টাকার একটা বড় ফ্লো আসতে দেখতে পাওয়া যায়। সেই সময় এরা ব্যাপক বিলাসিতা শুরু করেন এবং এই বিলাসিতার কারণে, সেভিংস না করার কারণে পরবর্তী জীবনে এদের কিন্তু বেশ কষ্ট ভোগ করতে হয়। শেষ জীবন পর্যন্ত কর্মের মধ্যে থাকতে হয় এই মানুষগুলোকে। বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, এই ধরনের বহু সমস্যা, এবং এই সমস্যাগুলি ফেস করতে করতে কখনো কখনো এরা ডিপ্রেসড হয়ে পড়েন। শেষ বয়সে এদের মধ্যে আধ্যাত্মিকতার ভাব প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এবং তীব্র আধ্যাত্মিক চর্চা, তন্ত্র চর্চা ইত্যাদির মধ্যে এরা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেন। তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষজন এবং তাদের পূর্বজন্ম প্রারব্ধ সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা এটা প্রাপ্ত হলাম। কেমন ছিল মেষের আগের জীবন সেই সম্পর্কেও একটা সাধারণ ধারণা এটা কিন্তু আমরা পেলাম, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক সেটাও আমরা জানতে পারলাম। জন্মকুণ্ডলী বিশ্লেষণ, নিজের প্রারব্ধ কর্মফলের নিরীক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার, এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে প্রয়োজন আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, এবং তার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে। তাহলে যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যার উৎস এবং নিস্তারের উপায় কোনোটাই খুঁজে পাচ্ছেন না, সরাসরি সংযোগ করুন আপনার পছন্দের জ্যোতিষের সাথে। যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গেও। আমরা রয়েছি উত্তর এবং দক্ষিণ কলকাতায়, তার সঙ্গে সঙ্গে আপনার শহর দুর্গাপুরে এবং আপনার শহর আগরতলাতেও। এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। ঋত্বিক সামুই, ডেট অফ বার্থ 17/2/93, বিকেল 4:45, পানাগড়। কবে বিয়ে হবে? ঋত্বিকের জন্মকুণ্ডলী অনুযায়ী বিবাহযোগ 27, 32 এবং 33 বছর বয়সে। আমরা বুঝতেই পারছি 27 বছর বয়সে তার বিয়ে হয়নি, তাই বর্তমানে তার কিন্তু বিবাহযোগ চলছে। আগামী বছর 2026 সালের শ্রাবণ মাসের পর থেকে তার বিবাহযোগ শুরু হবে এবং ওই সময় তার বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিয়ে হতে আমরা দেখতে পাবো ওই সময় তাকে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাইকে অনুরোধ করব বেশি বেশি করে আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করবার জন্য। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।